ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমি ক্লাস 8-এর প্রথম অধ্যায়ের কিছু টিপস দেব। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা এই যে ফার্স্ট অধ্যায় অর্থাৎ প্রথম চ্যাপ্টার যেটা আছে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো পার্ট আছে, দুটো বৈশিষ্ট্য আছে এই চ্যাপ্টারের মধ্যে। এই ক্লাস 8-এর ইতিহাসের ধারণার মধ্যে দুটো পার্ট। প্রথম পার্টটা আমি দিচ্ছি, এটা আজকের এই যে বিষয়বস্তু হবে এটা একটা টোটাল প্রথম পার্ট আছে, অর্থাৎ এটা 1 নম্বর আমরা করব। এই পার্ট 1 নম্বরের টোটাল আছে আমাদের যুগ বিভাজন, অর্থাৎ ভারতের ইতিহাসকে আমরা কিভাবে ভাগ করব এবং কে কিভাবে বিভক্ত করেছে সেই মতামতটা আমরা জানাবো। তো আমরা প্রথমে চলে আসি বিভিন্ন ঐতিহাসিকদের মতামত, অর্থাৎ হেরোডোটাস থেকে শুরু করে থুকিডিডিস থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিকরা এই যুগ বিভাজনকে 3টি ভাগে ভাগ করেছে। তোমরা এই সংখ্যায় লিখবে, ভারতের ইতিহাসে এই যুগ বিভাজন এই 3টা সংখ্যা লিখবে, 3টি লিখবে। কারণ এইটা লেখার ব্যাপার হচ্ছে যেটা আমরা সহজে ধরতে পারবো যে যুগ বিভাজনের সিস্টেমটা, এবং এটা যদি সংখ্যা থাকে তাহলে নজরে বেশি আসে। যে শিক্ষক খাতা দেখবেন তার সামনে এটা সুবিধা হবে। তো যুগ বিভাজনের বৈশিষ্ট্যে প্রথম আছে প্রাচীন যুগ, দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ, তৃতীয় হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়সীমা কি? অতীত কাল থেকে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে আদিম মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে আমরা বলবো প্রাচীনকাল। এটা একটা আলাদা পার্ট, অর্থাৎ প্রাচীনকালের যুগ বিভাজন আসলে এখানে সময়সীমাটা জাস্ট তোমরা লিখে দেবে। এই যে 476, এটা নিয়ে আবার কয়েকজনের মতেও বিরোধ আছে। তো আমরা টোটাল ঐতিহাসিকদের মত অনুযায়ী 476 পর্যন্ত অব্দ হচ্ছে আমাদের অতীতকাল, অর্থাৎ প্রাচীন যুগ। অতীতকাল থেকে এটা শুরু হয়েছে। পরে আমরা চলে আসি মধ্যযুগ, অর্থাৎ যুগ বিভাজনের দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে মধ্যযুগ। তাহলে আমার এখান থেকে যদি শেষ হয়, আবার এখান থেকে একটা যুগ বিভাজন হবে, অর্থাৎ 476 থেকে 1453 কনস্টান্টিনোপলের পতনে পর্যন্ত তুর্কিদের আক্রমণ ভারতবর্ষে, ক্লাস 6-এ তোমরা এটা পড়েছো। তুর্কিদের আক্রমণ পর্যন্ত সময়সীমাকে বলা হবে মধ্যযুগ। অর্থাৎ এই প্রাচীন যুগের শেষ থেকে আর 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়, এই সময়টাকে বলা হবে মধ্যযুগের সময়সীমা। তাহলে আমরা তুর্কিদের আক্রমণ, কনস্টান্টিনোপলের পতন অর্থাৎ রোমানদের কর্তৃক আক্রমণ, সেখানে আমরা দুটো জায়গা আবার জেনেছিলাম, পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী, পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী। যাক, সেটা আমি শর্ট কোশ্চেন পার্টে দিয়ে দেবো, সেটা এই মুহূর্তে এইখানে শর্ট কোশ্চেন পার্টে আসবো না। 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগটা কি? 1453 খ্রিস্টাব্দের পর, অর্থাৎ কনস্টান্টিনোপলের পতনের পর থেকে বর্তমান যে সময় পর্যন্ত চলে আসছে সেই সময়সীমাকে বলা হবে আধুনিক যুগ। তাহলে আমরা এখন যে সভ্য মানুষ, সেই সভ্য মানুষ এখন আমরা কোন সময়সীমা আছি? আধুনিক যুগের সময়সীমার মধ্যে আছি। আমরা এই আধুনিক যুগের সময়সীমার মধ্যে বর্তমানে আমরা আছি, অর্থাৎ 1453 সালের পর থেকে সময়সীমাকে বলা হবে আধুনিক যুগের সময়সীমা। তাহলে এটা বিভিন্ন ঐতিহাসিকরা যে মতামত দিয়েছে তার একটা ভাগ হয়ে গেল। আমরা 3টে সিস্টেমে ভাগ করব বলেছিলাম যুগ বিভাজনকে। পরে আসবো আমরা ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল। প্রথমে কথাটা আমি খুব সুন্দর তোমাকে বলে দিলাম যে ব্রিটিশ ঐতিহাসিক, তাহলে উনি একজন ইংরেজ। উনি যুগ বিভাজনটা কেমনভাবে করেছেন সেটা আমরা বলে দেব। তার মতে ভারতের ইতিহাস হচ্ছে 3টে ভাগে বিভক্ত, অর্থাৎ ভারতবর্ষের যে ইতিহাস সেটাকে 3টে ভাগেও তিনি ভাগ করেছেন। এই 3টে ভাগে বিভক্ত করেছেন তার মত অনুযায়ী, অর্থাৎ তিনি যে দৃষ্টিভঙ্গিতে দেখেছেন সেটা হচ্ছে ধর্মভিত্তিক। যেহেতু উনি ব্রিটিশ, উনি একটা ধর্মীয় দিক সবসময় পর্যালোচনা করতেন, সেই জন্য উনি ধর্মভিত্তিক যুগ বিভাজন করেছেন। প্রথমে আমরা ছিলাম আধুনিক যুগের বিভাজন,
আর ইনি এসছেন কি ধর্মভিত্তিক যুগ বিভাজন। আমাদের এখানে দেখো লিখে দিয়েছি, ধর্মভিত্তিক যুগ বিভাজন করেছেন। প্রথম এসছে হিন্দু যুগ, অর্থাৎ তিনি প্রাচীন যুগটাকে হিন্দু যুগের সাথে তুলনা করেছেন। তাহলে এখানে আমরা একটা পার্ট আমরা দিতে পারি, সেটা হচ্ছে প্রাচীন যুগ সময়সীমাকে তিনি বলেছেন হিন্দু যুগ। আবার তিনি মধ্যযুগের সময়সীমা, অর্থাৎ প্রাচীন যুগে যেমন হিন্দু শাসকরা ছিলেন, মধ্যযুগ এসে তেমন মুসলিম শাসকরা শাসন কার্য পরিচালনা করেছিলেন বলে ওই সময়কে তিনি বলেছিলেন মুসলিম যুগ। অর্থাৎ এই যে তার যে ধর্মীয় বিভাজন, একটা ভাগ করে দিচ্ছে হিন্দু আর একটা ভাগ করে দিচ্ছে মুসলিম, এই দুটো ভাগ। পরবর্তী সময় তিনি এসছেন যে আধুনিক যুগের সময়, অর্থাৎ ব্রিটিশরা যখন শাসন কার্য পরিচালনা করলো, আমরা দেখা যাচ্ছে যে ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে 1600 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশরা ভারতবর্ষে বণিক হিসাবে আসার পর থেকে তারা শাসন ব্যবস্থা শুরু করেছিল। কিন্তু তিনি 3 ভাগে ভাগ করার জন্য এই সময়সীমাকে বলেছেন ব্রিটিশ যুগ, বা এটাকে বলা হয় খ্রিস্টান যুগ। ব্রিটিশরা বেশিরভাগ ব্রিটিশরা তারা জাতিতে খ্রিস্টান ছিল, ওই জন্য যদি আমি জাতি বিভাজন ধর্ম বিভাজন করি তাহলে সেটাকে বলবো, আমি এটাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে খ্রিস্টান যুগ। অর্থাৎ প্রাচীন যুগটাকে তিনি হিন্দু যুগ বলেছেন, মধ্যযুগটাকে তিনি মুসলিম যুগ বলেছেন, আর আধুনিক যুগটাকে তিনি খ্রিস্টান যুগ বলে অভিহিত করেছেন। এই 3টে ভাগে জেমস মিল এটাকে একটা ভাগ করেছেন। তাহলে এই যুগ বিভাজন সময়সীমাটাও একই, অতীতকাল থেকে 476, আবার 476 থেকে 1453, আর 1453 থেকে বর্তমান সময়সীমা পর্যন্ত এটাকে তিনি ভাগ করে দিয়েছেন, আলাদা আলাদা ভাগে ভাগ করেছেন। আবার দেখা যাচ্ছে আমরা জানি রাজাবলী গ্রন্থ থেকে পেয়েছি, অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা, তিনি ভারতের ইতিহাসকে আবার 2টো ভাগে ভাগ করেছেন। কি 2টো ভাগে ভাগ করেছেন? অর্থাৎ আমি বলেছি সংখ্যা এটা লিখবে, সংখ্যা লিখলে নজরে বেশি পড়বে। একটা হচ্ছে যুধিষ্ঠির, অর্থাৎ মহাভারতের সময়সীমা থেকে শুরু করে হিন্দু সমাজ ব্যবস্থার যুগ বিভাজন, সেই যুগ বিভাজনকে তিনি একটা যুগের সাথে তুলনা করেছেন, সেটা বলেছে যুধিষ্ঠিরের কাল। এখানে তোমাদের নিচে লেখাটা দেখো, একটু স্পষ্টভাবে দেখে নেবে। এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মতে ভারতের ইতিহাসটাকে 2টো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যুধিষ্ঠিরের সময়, অর্থাৎ যুধিষ্ঠিরের কালকে বলা হয়েছিল সত্যযুগ, আর বর্তমান যে সময়সীমা, অর্থাৎ বর্তমান সময়সীমায় যে যুগটা চলছে সেটাকে তিনি বলেছিলেন কলিযুগ। অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি রাজাবলী গ্রন্থে, মনে রাখবে এটা, যে এটা আমরা কোথা থেকে পেয়েছি, এটা উনি নিজের মন গড়া কোনো কথা বলেনি, তিনি নিজের বই থেকে লিখে গিয়েছিলেন। অর্থাৎ রাজাবলী গ্রন্থে তিনি লিখেছিলেন যে ভারতের ইতিহাসকে 2টো ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে যুধিষ্ঠিরের সময় অর্থাৎ সত্যযুগ, আর একটা বর্তমান যে সময়সীমা সেটাকে বলা হবে কলিযুগ। এটা একটা টোটাল পার্ট। এই পার্টটাকে আমরা বিভাজন করে নিলাম, অর্থাৎ আমাদের পার্ট 1-এর একটা টোটাল সিস্টেম, সেই পার্ট 1-এর যে সিস্টেম, সেই পার্ট 1-এর সিস্টেমটা এটা একটাকে ভাগ করে দিলাম। তবে এখান থেকে আমি কিছু শর্ট কোশ্চেন আসে, যেমন বলে দিই, প্রাচীন যুগের সময়সীমাটা আসে তোমার এখান থেকে শর্ট কোশ্চেনে পার্ট যদিও আসে, তোমরা প্রত্যেকে লিখতে পারবে যে অতীতকাল থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে বলা হয় প্রাচীন যুগ। বা যদি শর্ট প্রশ্ন 2 নম্বরের কোশ্চেন পড়ে, সেক্ষেত্রে যদি বলা হয় প্রাচীন যুগ, সংজ্ঞা, ডেফিনেশন অফ দ্য, মানে প্রাচীন যুগের যে সংজ্ঞা সেটাকে বলা হচ্ছে যে অতীতকাল, অতীতকালের যে সংজ্ঞা সেটাকে যদি বলা হয় সংজ্ঞা হিসাবে দেখতে বলা হয়, সেটাকে তাহলে কি লিখবে তোমরা? বলবে অতীতকাল থেকে 476 খ্রিস্টাব্দ সময় পর্যন্ত সময়সীমাকে বলা হবে প্রাচীন। তাহলে আমরা এটা যদি আলাদাভাবে সংজ্ঞা দিই তাহলে আমি সংজ্ঞা হিসাবে এটাকে আমি লিখতে পারবো। আবার আমি যদি মধ্যযুগে আসি, মধ্যযুগের সময়সীমা দিয়ে আমি সংজ্ঞা লিখতে পারবো। এই সময়সীমার সাথে সাথে দিয়ে দেবে যে শাসকদের, হিন্দু শাসক, এই সময় বেশিরভাগই হিন্দু শাসকরা শাসন কার্য পরিচালনা করেছে, এই সময়সীমা দিয়ে দেবে। দিলে সুবিধা হবে কি, তাহলে আমার জেমস মিলের ধারণাটা এটাও ইতিহাসে সংজ্ঞার মধ্যে চলে আসবে। তাহলে তুমি প্রথম লিখবে প্রাচীন কাল থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে বলা হবে প্রাচীন যুগ, দিয়ে দাঁড়িয়ে দিয়ে লিখবে এই সময় অনেক হিন্দু শাসকরা শাসন কার্য পরিচালনা করতেন। ওকে, নেক্সট মধ্যযুগ। তাই
476 খ্রিস্টাব্দে থেকে কনস্টান্টিনোপলের পতন অর্থাৎ 1453 সাল পর্যন্ত এই কথাটা উল্লেখ করে দেবে। কনস্টান্টিনোপলের পতন অর্থাৎ 1453 সাল পর্যন্ত উল্লেখ করে দেবে, সংজ্ঞা হিসাবে আসে আমাদের, সেটা দিয়ে দেবে যে 476 থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে বলা হবে মধ্যযুগ। দিয়ে ওখানে লিখে দেবে, দাঁড়িয়ে দিয়ে লিখবে এই সময় অনেক মুসলিম শাসকরা শাসনকার্য পরিচালনা করতেন। ওকে, নাম দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ নাম মনে থাকবে না, ভুল হয়ে গেলে তখন নাম্বার কাটা যাবে। আধুনিক যুগের সময়সীমাটা দিয়ে দেবে কনস্টান্টিনোপলের পতন অর্থাৎ 1453 সালের পর থেকে বর্তমান কাল পর্যন্ত ধারাবাহিক যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হবে আধুনিক যুগ। এই আমাদের একটা পার্ট, টোটাল পার্ট, এটা দিয়ে দেবে। আর অনেক সময় একটু কঠিন প্রশ্ন হলে এই প্রশ্নটা বারবার দিয়ে দেয়, যে আমরা অনেক স্কুলে দেখছিলাম, রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোতে কতগুলো স্কুলে আমরা দেখেছি যে প্রশ্নটা আছে, তোমরা ওই ট্যালেন্ট সার্চে পেয়েও যাবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মতে ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়, এটা একটা পার্ট প্রশ্ন যেটা একটু কঠিন আসে, এটা আমাদের সম্ভবত বই থেকে দেয়া নেই, দুটো ভাগ আছে, সেই ভাগটাকে জেনে নিতে হবে। তিনি কোন বইয়ে লিখেছিলেন, এইটাতে কোথা থেকে পাবো আমরা, এটা হবে রাজাবলী গ্রন্থ থেকে। রাজাবলী এটা মনে রাখবে সবসময়, না হলে ভুল হয়ে যাবে। কোথা থেকে এসেছিল সেটা আমরা জানবো কিভাবে, লিখে দেবে যে রাজাবলী গ্রন্থ থেকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ভারতের ইতিহাসকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যুধিষ্ঠিরের সময় সত্যযুগ, আর একটা দিয়ে দেবে কলিযুগ। এই হচ্ছে আমাদের টোটাল পার্ট 1-এর একটা প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে যত শর্ট কোশ্চেন ছিল, 2 নম্বর কোশ্চেন, এইগুলো একটা দিয়ে দিলাম। নেক্সট ডেটে আমরা আসবো ভারতের ইতিহাসের উপাদান, সেটা আর একটা পার্ট, অর্থাৎ এই অধ্যায়ে দুটো পার্ট, সেটা হবে ভারতের ইতিহাসের উপাদান। ওকে।